হায় আল্লাহ, এ তুমি আমাকে কোন সংকটে ফেললে! একদিকে আমার স্বামীর চরম বিপদ, অন্যদিকে আমার কোলের এই নবজাতক শিশু। আমি কাকে বাঁচাবো? আমি যে আর কিছুই বুঝতে পারছি না। রানীমা, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি এই গোপন সুড়ঙ্গ দিয়ে এক্ষুনি পালিয়ে যান। না না দাসী, আমি কি করে মহারাজকে ওই শত্রুদের মুখে ফেলে কাপুরুষের মতো পালিয়ে যাব? নিজের জন্য না হলেও আপনাকে তো এখন রাজপুত্রের কথা ভাবতে হবে রানীমা, নইলে যে ওরা এই রাজবংশকে নির্বংশ করে ছাড়বে। রানীমা আর দাসী যখন কথা বলছিল, ঠিক তখনই আরেক দাসী গোপন সুড়ঙ্গ দিয়ে সেখানে এসে হাঁপাতে হাঁপাতে বলল, রানীমা, আপনি এক্ষুনি পালান, নইলে ওরা যে কোনো সময় এখানে এসে হানা দেবে। দাসী দাসী, আমার মহারাজ এখন কেমন আছেন? কি হলো, তুমি চুপ করে আছো কেন? রানীমা, এখন আর সময় নষ্ট করবেন না, এক মুহূর্ত দেরি করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওসব আমি জানি না, তুমি শুধু বলো মহারাজ কেমন আছেন। রানীমার প্রশ্নে দাসী ঝরঝর করে কেঁদে ফেলল আর বলল, মহারাজ আর নেই রানীমা, মহারাজ আর নেই। না না না, এ কিছুতেই হতে পারে না। হায় আল্লাহ, তুমি শেষমেশ আমার স্বামীকে কেড়ে নিলে। রানীমা, শান্ত হন, শান্ত হন রানীমা, এখন যে ভেঙে পড়ার সময় না, রাজপুত্রকে যে আপনাকেই সামলাতে হবে। যাও দাসী, তুমি রানীমা আর রাজপুত্রকে গোপন সুড়ঙ্গ দিয়ে নিয়ে যাও। চলুন রানীমা, চলুন। দাসী অনেক বুঝিয়ে অবশেষে রানীমা আর নবজাতক রাজপুত্রকে গোপন সুড়ঙ্গ দিয়ে বাইরে নিয়ে গেল। রানীমা, আমি যে আর যেতে পারবো না, আপনি এই পথ দিয়ে চলে যান। এই পথ সোজা জঙ্গলের দিকে চলে গেছে, শত্রুরা কিছুতেই ওখানে যেতে পারবে না। কিন্তু দাসী, তোমাদের কি হবে? আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না রানীমা, আমাদের প্রাণপ্রিয় মহারাজ শুধুমাত্র আমাদেরকে ভালো রাখতেই ওই শয়তান সেনাপতির হাতে আজ খুন হলো। তাই আমাদের ভবিষ্যৎ রাজাকে বাঁচাতে যদি আমাদের প্রাণও যায়, তাও আমরা হাসি মুখে মেনে নেব। দাসী, দেরি করবেন না মহারানী, আল্লাহ আমাদের রাজপুত্রকে ভালো রাখুক। বিদায় রানীমা, বিদায়। এই বলে দাসী আবারও সুড়ঙ্গ দিয়ে ভেতরে চলে গেল আর রানীমা জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করলো। কতকাল পরে দেখা, আমার অপূর্ণ স্বপ্ন আজ সত্যি হলো। কে কোথায় আসো, উৎসবের আয়োজন করো। তবে তাই বলো সেনাপতি, এই কুটিল পরিকল্পনা কখনোই সত্য হতো না যদি না আমি তোমার পাশে থাকতাম। অবশ্যই তুমি সত্যি বলছো, তাই তো আমার এই নতুন রাজত্বের মন্ত্রীও আমি তোমাকেই দেব। কিন্তু সেনাপতি, এমন তো কথা ছিল না। তাইলে তুমি কি চাইতেছো, রাজত্বের অংশীদারিত্ব? অবশ্যই, সেটাই আমার প্রাপ্য। দেখো মন্ত্রী, আমার বন্ধু হওয়ার কারণে এই কথা বলা সত্ত্বেও তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে আছো। নইলে ভুলে যেও না, আমার সাথে শত্রুতা করার পরিণতি কতটা ভয়ানক হইতে পারে। ও কিন্তু সেনাপতি, এ তো অন্যায়, ভীষণ অন্যায়। আমার কাছে অন্যায় বইলা কিছু নাই, আমার যা ইচ্ছা আমি তাই করি। তাইলে বলো, কি চাই তোমার? অংশীদারিত্ব চাই ওই রাজার মতো নির্মম মৃত্যু, নাকি রাজত্বের মন্ত্রিত্ব? সেনাপতির কথায় ভয় পেয়ে মন্ত্রী আমতা আমতা করে বলল, না 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 না, তুমি যা বলবে তাই হবে। এই তো পথে আইছো, এবার যাও ওই বসযাত্রা নিয়ে আর তার নবজাতক শিশুটা কোথায় আছে তাদের খুঁজে আনো। কারণ আমি চাই না ওই রাজার বংশের কোনো অস্তিত্ব বা চিহ্ন এই পৃথিবীতে বাইচা থাকুক। সেনাপতির কথা শুনে মন্ত্রী সেখান থেকে চলে গেল।
ওদিকে অনেক পথ হেঁটে অবশেষে রানীমা জঙ্গলে পৌঁছালেন। চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। হে আল্লাহ, এখানে আমি আমার ছেলেকে নিয়ে কি করে থাকবো? চারিদিক থেকে শুধু হিংস্র জন্তুর ডাক ভেসে আসছে। মহারানী এসব ভাবতে ভাবতেই হঠাৎ ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল ভয়ঙ্কর বাঘ। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর ব্যাপার! এখন আমি কি করে আমার সন্তানকে বাঁচাবো? আশেপাশে যে কেউ নেই। আল্লাহ গো, তুমি রক্ষা করো, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। মহারানী ভয়ে রাজপুত্রকে বুকে চেপে ধরল। সাথে সাথে এক বন্য হাতির পাল হুঙ্কার ছেড়ে ছুটে গেল সেদিকে, আর সেই ভয়ে বাঘ যেন পালিয়ে গেল সেখান থেকে। ধন্যবাদ হাতির দল, তোমাদের কারণেই আমার ছোট্ট রাজপুত্র আজ প্রাণে বেঁচে গেল। তোমাদের এই ঋণ আমি কখনো ভুলবো না। মহারানী হাতির দলকে ধন্যবাদ জানাতেই হাতির দলও যেন মহারানীর কথা বুঝতে পারল, তাই তারা সবাই মাটিতে কুর্নিশ জানালো। কি হইল? ওই তোমরা সবাই স্তব্ধ হইয়া দাঁড়ায় আছো কেন? রানী আর তার সদ্যজাত সন্তান কোথায়? মহারাজ, আমরা সারা রাজ্য তছনছ করে খুঁজেও তাদেরকে কোথাও পাইনি। কি বললা? কোথাও পাওনি? তোমরা জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হইতে পারে? হ্যাঁ, সত্যি বলছি, আমরা তাদেরকে কোথাও খুঁজে পাইনি। তবে রানীমার খুব কাছের 2 দাসীকে আমরা গোপন কক্ষ থেকে উদ্ধার করেছি। কোথায় তারা? এক্ষুনি তাদেরকে আমার সামনে নিয়ে আসো। সেনাপতির কথায় লাঠিয়ালরা 2 দাসীকে তার সামনে নিয়ে এলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। ছেড়ে দাও ওদের, আমিও দেখতে চাই আমার সামনে থেকে ওরা কি কইরা পালায়। শয়তান সেনাপতি, কি ভেবেছিস মহারাজকে খুন করে তুই পার পেয়ে যাবি? কখনো না। একদিন আমাদের রাজপুত্র ঠিক ফিরে আসবে। কি বললি? রাজপুত্র? রাজাই যেখানে নাই সেইখানে রাজপুত্র আইলো কোথার থেকে? ভালোই ভালোই বল, ওই রানী আর তার ছোট পোলাটা এখন কোথায় আছে? বলবো না, আমরা মরে গেলেও কখনো তোকে বলবো না। মহারাজ, আপনি আদেশ করুন, আমরা এক্ষুনি এদের মাথা দেহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছি। না 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 না, ওদেরকে মারা যাবে না, বরং ওদেরকে কারাগারে গিয়ে এমন অত্যাচার করো যেন ওরা বলতে বাধ্য হয়। কথাটা বলেই সেনাপতি সেখান থেকে চলে গেল। হায় আল্লাহ, সন্ধ্যা হয়ে গেল, অথচ থাকার একটা ব্যবস্থা হলো না। এই ঠান্ডার রাতে ছেলেটাকে নিয়ে আমি কি করে থাকবো কিছুই বুঝতে পারছি না। মহারানী মনে মনে এসব ভাবতেই একটা ছোট্ট বানর সেখানে এলো। আরে, তুই আবার কোত্থেকে এলি? এ কোন বিপদে পড়লাম? মহারানী একথা বলতেই ছোট্ট বানরটা মহারানীর কোলে থাকা রাজপুত্রকে আদর করতে লাগলো, আর সাথে সাথে ছোট্ট রাজপুত্র খিলখিল করে হেসে উঠল। মাশাআল্লাহ, এমন পবিত্র হাসি আমি যে জীবনেও দেখিনি। কে রে তুই বানর ছানা? আমার ছেলের মুখে আজ তুই হাসি ফোটালি। এ কি রে, আমায় কোথায় নিয়ে চললি? ছাড় ছাড় বলছি, এ আমি কোন বিপদে যে পড়লাম। কি রে, ছাড় বলছি। মহারানীর কোনো কথা না শুনে বানরটা হেঁটেই চলল। হাঁটতে হাঁটতে অবশেষে রানীকে এক কুঁড়ে ঘরের কাছে পৌঁছে দিল। এবার বুঝেছি তুই আমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলি। সত্যি রে, মনে হচ্ছে আল্লাহর কোনো দূত হয়েই তুই আমার কাছে এসেছিস। এ বিপদে যখন কোথাও ঠাঁই পাচ্ছিলাম না, তুই আমায় এখানে নিয়ে এলি। মহারানী কথা বলেই বানরটাকে পরম যত্নে আদর করতে লাগলো। অন্যদিকে লাঠিয়ালরা সেনাপতিকে গিয়ে বলল, মহারাজ, ওই দাসীরা তো কিছুতেই তাদের মুখ খুলতে চাইছে না। কি বললি? তোদেরকে এত সামান্য একটা কাজ দিয়েছিলাম, তোরা সেইটুকুও করতে পারলি না? তাহলে তোদেরকে রাইখা আমার কি লাভ? বিশ্বাস করুন মহারাজ, আমরা অনেক চেষ্টা করেছি,
কিন্তু ওরা কিছুতেই ওদের মুখ খুলছে না। না 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 না, আমি কিছুতেই এই কথা শুনতে চাই না। যে কইরেই হোক আজ রাতের মধ্যেই ওই রানী আর ওই ছোট্ট শিশুটারে আমার চাই চাই, নইলে আমি নিজে হাতে তোদের গর্দান নেব। না 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 মহারাজ, এত বড় ক্ষতি আমাদের করবেন না। যে করে হোক আমরা রানীকে খুঁজে আনবই। বেশ তাহলে যা এক্ষুনি ওই তন্ন তন্ন করে খুঁজে আন ওই রানীকে। কথাটা বলেই সেনাপতি সেখান থেকে চলে গেল। আর ওদিকে লাঠিয়ালরাও তন্ন তন্ন করে রানীমা এবং রাজপুত্রকে খুঁজতে লাগলো। সে কি রে, এই কলা তুই কোথায় পেলি? বুঝেছি আমার খিদে লেগেছে বলে এনেছিস, তাই না? হায় আল্লাহ, বোবা জন্তু হয়েও ওর মনে কত মায়া, কত মমতা, অথচ এই পাষণ্ড সেনাপতি আর মন্ত্রী মানুষ হয়েও কতটা জঘন্য। কথাটা বলেই মহারানী কাঁদতে লাগলো। ঠিক তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা। কেঁদো না মা, তুমি কেঁদো না, আমি তো আছি। তোমাকে আর ভাইকে আমি ঠিক দেখে রাখবো। এ কি, আমি কি শুনছি? বানর হয়ে তুই কি করে কথা বলছিস? আমি কথা বলতে পারি মা, শুধু আমি না, এই জঙ্গলে অনেক প্রাণী কথা বলতে পারে। তাই নাকি? কি আশ্চর্য ব্যাপার। কিন্তু তুই তো ছোট, আমাদেরকে কি করে দেখে রাখবি বল দেখি। কি যে বলো না মা, আমিও তো এতিম। আমার মা আমাকে এখানে ফেলে চলে গেছে, তাই আজ যখন তোমাকে দেখলাম লোভ সামলাতে পারলাম না। মনে হলো আমি যেন এক নতুন মাকে পেয়েছি। ছোট্ট বানর এ কথা বলতেই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আহারে, কাঁদিস না বাবা, কাঁদিস না। এই তো আমি আছি। আজ থেকে আমার দুই ছেলে, তুই বড় আর ও ছোট। এই যে মা, ভাইকে তুমি এখানে শুইয়ে রাখো। জানো তো মা, আমি যখন ছোট ছিলাম আমার মাও আমাকে এই কুঁড়ে ঘরেই ফেলে রেখে চলে গিয়েছিল। সেদিন থেকে এই ঘরে শুধু আমি একাই থাকতাম, কিন্তু আজ থেকে তোমরাও থাকবে। হ্যাঁ রে বাবা, থাকবো। ঠিক পারবো মা। নাও তো, তুমি এখন একটু বিশ্রাম করো দেখি। না রে বাবা, তোর ভাই তো এখনো ছোট, তুই ওকে সামলাতে পারবি না। ঠিক পারবো মা, নাও তো, তুমি এখন একটু বিশ্রাম করো দেখি। এখন কি হবে বলো তো? কোথাও তো খুঁজে পাচ্ছি না রানীমাকে। এ কথা বললে চলবে না। যে করে হোক তাকে খুঁজে বের করতেই হবে, নইলে সেনাপতি যে আমাদেরকে মেরেই ফেলবে। আস্তে আস্তে কথা বল, ভুলে যাস না উনি এখন আর সেনাপতি নয়, উনি রাজ্যের মহারাজ। তা যা বলেছিস, সত্যি মহারাজকে হারিয়ে আমরা একদম এতিম হয়ে গিয়েছি। জানি না এই নতুন রাজা আমাদের কি হাল করে ছাড়বে। খবরদার, ওসব কথা ভুলেও মুখে আনিস না। ভুলে যাস না, স্বার্থের জন্য যে রাজাকে মারতে পারে, আমাদেরকে মারতে তার একটুও হাত কাঁপবে না। তাই চল আগে গিয়ে রানীমাকে খুঁজে আনি। এই বলে লাঠিয়ালরা রানীকে এদিকে সেদিকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল। এ কি রে, তুই ঘুমাসনি? না গো মা, আমি ঘুমাইনি। তুমি আর ভাই যখন ঘুমাচ্ছিলে আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর দেখো না, দেখতে দেখতেই কেমন সকাল হয়ে গেল। তাই বলে না ঘুমিয়ে থাকবি? বারে, আমি তো তোমাদের পাহারা দিচ্ছিলাম। আমি তো তোমার কাছ থেকে আমার ভাইয়ের ভার নিয়েছিলাম। পাকা ছেলে একদম। শোন, তুই ভাইকে দেখে রাখ, আমি বরং ওই পুকুর থেকে গোসলটা সেরেই আসি। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, আমি ভাইয়ের খেয়াল রাখবো। বানরের কাছে ছেলেকে রেখে মহারানী পুকুরের দিকে চলতে লাগলো। আর ঠিক তখনই লাঠিয়ালরা সেখানে পৌঁছে গেল। ওই যে রানীমা। আরে তাই তো, চল চল এক্ষুনি ওই রানীমাকে ধরি। এই বলে লাঠিয়ালরা রানীমাকে ঘিরে ফেললো। এ কি, তোমরা এখানে? রানীমা, এক্ষুনি আপনাকে আমাদের সাথে রাজবাড়িতে ফিরতে হবে। ছি ছি ছি, তোমাদের এতটা অধঃপতন হয়েছে? যেই মহারাজ তোমাদেরকে নিজের সন্তানের মতো দেখে গেছে,
আজ তোমরা হাসতে হাসতে তাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছ, আর আজ এখানে এসেছো আমাকে নিয়ে যেতে। ক্ষমা করবেন রানীমা, আমরা যে নিরুপায়, আপনাকে না নিয়ে গেলে যে ওই নতুন রাজা আমাদেরকে মেরেই ফেলবে। হ্যাঁ রানীমা, ও ঠিক কথাই বলেছে। ছি ছি ছি, তোমরা এতটা স্বার্থপর। না, আমি যাব না তোমাদের সাথে। আমিও দেখি তোমরা আমাকে কি করে নিয়ে যাও। তাহলে যে রানীমা আমাদেরকে অন্য পথ দেখতে হবে। কি বললে? তোমরা আমার ওপর লাঠি চালাবে? আমরা তো আগেই বলেছি রানীমা, আমরা নিরুপায়, প্রয়োজন পড়লে আমরা সেটা করতেও দ্বিধাবোধ করব না। বেশ, তোমাদের যদি তাই করতে হয় তবে নিয়ে চলো আমায়। কিন্তু রানীমা, আমাদের রাজপুত্র কোথায়? তাকে যে দেখছি না। লাঠিয়ালের প্রশ্নের উত্তরে মহারানী মনে মনে বলল, না না, যে করেই হোক আমার ছেলেকে আমায় বাঁচাতেই হবে। প্রয়োজনে আমি মিথ্যে বলবো, তবু ওকে আমার বাঁচাতেই হবে। কি হলো রানীমা, চুপ করে রইলেন কেন? বলুন, কোথায় আছে আমাদের রাজপুত্র? তাকে আর তোমরা নিতে পারবে না। তোমাদের আসার আগেই একটা হিংস্র বাঘ এসে আমার রাজপুত্রকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। নিয়ে চলো, নিয়ে চলো আমায়। আমার স্বামী পুত্র তারাই যখন নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? কথাটা বলেই মহারানী কাঁদতে লাগলেন, আর লাঠিয়ালরাও মহারানীকে রাজবাড়িতে নিয়ে যেতে লাগলো। তখন মহারানী আবারও মনে মনে বললেন, ভালো থাকিস রে বাবা, আমি জানি তোর বানর ভাই তোকে ঠিক দেখে রাখবে। ওর ভরসাতেই আমি তোকে এই জঙ্গলে রেখে গেলাম। এসব ভাবতে ভাবতে মহারানী লাঠিয়ালদের সাথে রাজবাড়িতে চলে গেল। কি বললি? কি বললি? রাজপুত্র রে বাঘে খাইছে? হাসিস না শয়তান, দেখবি একদিন তোর এই হাসি তোর কাল হয়ে দাঁড়াবে। কি বললি? কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই জানোস আমি তোরে এক্ষুনি প্রাণে মাইরা ফেলাইতে পারি। জানি জানি, তোদের মতো কাপুরুষেরা শুধু এইটুকুই পারে, কারণ তোদের মনে অনেক ভয়। ভয়? আমি এই পৃথিবীতে কাউরে ভয় পাই না রে। ঠিকই কইছস, তোরে মাইরা আমার কোনো লাভ নাই। তার চেয়ে বরং তোরে আমি সারা জীবন তিলে তিলে মারুম, যাতে তুই বুঝতে পারস আমি কোনো কাপুরুষ না। এই যে লাঠিয়ালরা, ওরে এক্ষুনি কাল কুঠুরিতে বন্দি কর। যতদিন না ওর মৃত্যু হয়, আজ থেকে ও ওইখানেই থাকবো। সেনাপতি একথা বলেই সেখান থেকে চলে গেল, আর লাঠিয়ালরাও মহারানীকে কাল কুঠুরিতে নিয়ে যেতে লাগলো। তখন মহারানী মনে মনে ভাবলেন, হে আল্লাহ, তুমি আমার রাজপুত্রকে দেখে রেখো। এই রাজ্যকে বাঁচাতে আর তার বাবার প্রতিশোধ নিতে একদিন যে তাকে এখানে ফিরতেই হবে। এসব ভাবতে ভাবতে মহারানীকে কাল কুঠুরিতে নিয়ে যাওয়া হলো। সেনাপতি, তুই এই রাজ্যের রাজার জায়গা দখল করে নিয়ে ভাবিস না তুই সবার মনে জায়গা করে নিতে পারবি। ওপরে আল্লাহ সবই ঠিক দেখছেন, তিনি এর বিচার করবেন। আমাকে এই কাল কুঠুরিতে বন্দি করে রেখে আমাকে সর্বহারা করিয়ে তুই কখনো ভালো থাকতে পারবি না। এটা আমার অভিশাপ। এই নিয়ে যা তোরা, এরে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। এরপর থেকে ওর জায়গা কেবলমাত্র অন্ধকার একটা ঘর। ওদিকে বানর তার মায়ের খোঁজ করতে থাকলো। এই কি, মা তো সেই কখন গিয়েছে, এখনো যে ফিরলো না? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? তাই তো একবার পুকুর ধারে গিয়ে দেখে আসি তো, মা কোথায়। এ কি, মা কোথায়? মা, 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 তুমি কোথায় মা? মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, এখন কি হবে? ওদিকে মনে হয় ভাইটাও কাঁদছে, ঘুম থেকে উঠে পড়েছে। বানর দৌড়ে সেই কুটিরে গিয়ে দেখলো তার ভাই কান্না করছে।
কাঁদে না, কাঁদে না আমার সোনা ভাই, কাঁদে না, কাঁদে না আমার লক্ষ্মী ভাই। কিন্তু কিন্তু মা গেল কোথায়? এখন আমি ভাইটাকে রেখে কি করে মাকে খুঁজতে যাই বলো তো? তার থেকে ভালো এক কাজ করি, খরগোশকে একবার ডাকি, সে যদি কোনো খোঁজ নিয়ে আসতে পারে। এরপর বানর খরগোশকে ডাকলো এবং সে খরগোশকে বলল, খরগোশ ভাই, ও খরগোশ ভাই, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বানর দাদা? এই রাজ্যের মহারানী কোথায় আছেন সেই খোঁজ তোমার নিয়ে আসতে হবে। বেশি দেরি করো না, তুমি এখনই চলে যাও আর সন্ধ্যার আগে ফিরে এসো। ঠিক আছে বানর দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব মহারানীর খোঁজ নিয়ে আসছি। তারপর খরগোশ চলল মহারানীর খোঁজ নিতে। ওদিকে বানর তার ভাইকে তখন দুধ খাওয়াচ্ছে। তাই তো, সন্ধ্যা হতে চললো, এখনো খরগোশ ভাইয়ের যে কোনো খোঁজই মিলল না। ঠিক এই সময়ে খরগোশ এসে হাজির বানরের কুটিরে। বানর দাদা, বানর দাদা, ও সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? মহারানীকে তো ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ধরে নিয়ে গিয়ে কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। আচ্ছা, বুঝেছি, তার মানে এই সবই ওই শয়তান সেনাপতির কারসাজি। তারপর খরগোশ তার নিজের বাসায় চলে গেল। অন্যদিকে মহারানীর কালকুঠুরির সামনে জোবাইদা নামক একজন দাসী পাহারা দিতেন। একদিন, হে দাসী, তুমি তো একজন নারী, তুমি নিশ্চয়ই জানো সন্তানের প্রতি মায়ের মমতা স্নেহ কতখানি হয়। মহারানী, আমি সব কিছুই জানি, কিন্তু আমরা যে নিরুপায়। এই সেনাপতি মশাই রাজার সিংহাসন দখল করে রাজ্যে যেন অভিশাপ নিয়ে এসেছে। আপনি আমাকে ক্ষমা করুন মহারানী। আজ একজন দাসী হয়ে মহারানীর সেবা করার বিনিময়ে আমাকে তার কালকুঠুরির সামনে দাঁড়িয়ে তাকে পাহারা দিতে হচ্ছে। জোবাইদা, তুমি আমাকে দয়া করে সাহায্য করো। আমি আর কিছু চাই না তোমার থেকে, কেবল একটু সাহায্য। কি সাহায্য রানীমা? ওই জঙ্গলে আমার ছেলেটাকে রেখে এসেছি বানরের কাছে। আমি জানি বানর খুব যত্নে আমার রাজপুত্রকে মানুষ করবে, কিন্তু মায়ের মন তো আর মানে না। তুমি কেবল গিয়ে একটু মাঝে মাঝে খবর নিয়ে এসো, তবে যেন কাকপক্ষী টেরও না পায়। কি হলো জোবাইদা, তুমি এইটুকু করতে পারবে না আমার জন্য? সেনাপতি জানেন না আমি যে আগে আপনার দাসী ছিলাম। উনি যদি এ কথা জানতেন তাহলে কিছুতেই এখানে আমি থাকতে পারতাম না আর। তবে মহারানী, আমি আপ্রাণ চেষ্টা করব রাজপুত্রর খোঁজ রাখার, আর সেই কথা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না, সেই কথা আমি আপনাকে দিলাম। তারপর একদিন দাসী জোবাইদা সেই জঙ্গলের দিকে গেল রাজপুত্রের খোঁজ আনার জন্য। মহারানীর কথা অনুযায়ী জঙ্গলে একটা ছোট্ট কুটির দেখতে পেয়ে তার সামনে দিয়ে উকি ঝুঁকি দিতে লাগে জোবাইদা। কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি ভুল জায়গায় চলে এলাম? ঠিক এমন সময়ে জোবাইদার পেছনে এসে দাঁড়ালো বানর। এই, কে তুমি? কি চাই এখানে? আর তুমি এই জঙ্গলের কুঠিরের খোঁজ পেলে কিভাবে? আরে বানর ভাই, দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে এত প্রশ্ন করো না। আসলে আমি হলাম মহারানীর দাসী। আমি তো রাজপুত্রের খবর নিতে এসেছি। একবারটি আমাকে দেখানো কি যাবে রাজপুত্রকে? তা আগে বলবে তো। হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে, এদিকে এসো। ওই দেখো, রাজপুত্র সবেমাত্র হাঁটা শিখেছে। সে তার ছোট গুটি গুটি পায়ে আমার সারা কুটির হেঁটে বেড়ায়। আহা, দেখে যেন চোখ দুটো একেবারে জুড়িয়ে গেল। ঠিক আছে বানর ভাই, তোমরা সাবধানে থেকো, আর আমাদের রাজপুত্রকেও দেখে রেখো। আমি এখন চললাম। তারপর দাসী জোবাইদা সেখান থেকে চলে গেলেন।
এবং মহারানীকে গিয়ে বললেন, মহারানী, আমি খবর নিয়ে এসেছি। তুমি সত্যি খবর নিয়ে এসেছো? কেমন আছে আমার রাজপুত্র? সে এখন কি করছে? এখন কেমন দেখতে হয়েছে সে? মহারানী, আমাদের রাজপুত্র সবেমাত্র হাঁটা শিখেছে। সে তার ছোট্ট ছোট্ট পায়ে সারা কুটির হেঁটে চলেছে। দেখে যে কি ভালো লাগলো, আপনাকে আর কি বলবো মহারানী। আর বানর ভাই তো আমাদের রাজপুত্রকে একদম চোখে চোখে রাখে। শুনেও যেন প্রাণটা জুড়িয়ে গেল আমার। আমি জানতাম আমার বড় ছেলে বানর তার ভাইকে সব সময় আগলে রাখবে। তারপর জোবাইদা মাঝে মাঝেই গিয়ে রাজপুত্রের খবর নিয়ে আসতে থাকে, আর সে খোঁজ নিয়ে এসে সর্বপ্রথম মহারানীকেই জানান। এভাবে ক্রমাগত দিন অতিক্রম হতে থাকে, আর রাজপুত্র দিনে দিনে বড় হতে থাকে। রাজপুত্র, তুমি এখন বছর 5-এর বালক। তোমাকে এখন অনেক কিছু শিখতে হবে। তোমাকে এখন অনেক রকম বিদ্যাতে পারদর্শী হতে হবে। পারদর্শী হতে হবে? কি কি বিদ্যায় আমাকে পারদর্শী হতে হবে বানর দাদা? আমি তোমাকে সব বলে দেব। এখন যে এই রাজ্যের গোটা ভার, সবার প্রাণ রক্ষার দায়িত্ব একমাত্র তোমার হাতেই রাজপুত্র। বানর দাদা, আমি তোমার এত কঠিন কঠিন কথা বুঝতে পারছি না। তোমাকে এখন কিচ্ছু বুঝতে হবে না। তোমাকে আমি আজকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে বানর দাদা? আগে চলো, তারপর বলছি। তারপর বানর রাজপুত্রকে নিয়ে গেল গুরুর কাছে, যিনি নাকি তলোয়ার আর লাঠি বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। প্রণাম গুরুমশাই। কি ব্যাপার বানর, তুই এই অসময়ে? আর তোর সাথে এটা কে? এটা আমার ভাই হয় গুরুমশাই। ভাই হয় তার মানে? কেমন ভাই? ওসব কথা এখন থাক, আমি আপনাকে পরে সব কিছু বলবো। আচ্ছা বেশ, ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ? আসলে গুরুমশাই, আপনাকে আমার এই ছোট্ট ভাইটিকে শিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা নয়, লাঠি ও তলোয়ার বিদ্যায়ও ওকে পারদর্শী করে তুলতে হবে আপনাকে, যাতে যে কোনো প্রকার শত্রুকে ও মোকাবেলা করতে পারে, তা সেই শত্রু যতই শক্তিশালী হোক না কেন। আচ্ছা তাই নাকি? তো বেশ, আমি তোর এই ভাইকে আমার সাধ্য মতো লাঠি আর তলোয়ার বিদ্যায় পারদর্শী করে তুলব। বেশ ভাই, তুই আজ থেকে এই গুরুজির কাছে শিক্ষা নিবি। আর এটা সবসময় মাথায় রাখবি, তোকে শক্তিশালী হয়ে সকল শত্রুদের মোকাবেলা করতে হবে। গুরুমশাই রাজপুত্রকে লাঠি আর তলোয়ার বিদ্যা শেখাতে লাগলেন, আর রাজপুত্র খুব শীঘ্রই সবটা নিজের আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হলো। সবকিছু এভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন, মন্ত্রী, ও মন্ত্রী, কোথায় তুমি? শিগগিরই এইদিকে আসো। হ্যাঁ দাদা মশাই, বলুন কি হয়েছে? আমার মন কেমন জানি অশনি সংকেতের ইঙ্গিত দিচ্ছে, জানি না কেন। তুমি কি কোনো বিষয়ে কোনো খবর পাইছো? না দাদা মশাই, আমি তো কোনো খবর পাইনি কোনো বিষয়ে। আপনি আপনি খামাখাই দুশ্চিন্তা করছেন। তাই হয়তো হইব। আচ্ছা জুবাইদা, ও জুবাইদা। হ্যাঁ রাজা মশাই, বলুন। বলছি যে মহারানীরে দেখার দায়িত্ব সবটাই তোর উপর। যদি কোনোভাবে কোনো কিছু চালাকি করার চেষ্টা করস, আমি তোর গর্দান নিতে 2বারও ভাববো না, বুঝেছিস? কথাটা যেন মনে থাকে। রাজা মশাই, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ওই মহারানী কোনোভাবেই আমার চোখকে ফাঁকি দিয়ে নিস্তার পাবে না এত সহজে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন এখান থেকে যা। তারপর জোবাইদা সেখান থেকে চলে গেল। অন্যদিকে রাজপুত্র খুব ভালোভাবে গুরুমশাইয়ের কাছ থেকে শিক্ষা লাভ করতে থাকলো। আরে এই ছেলে, তুমি তো অনেক শীঘ্রই অনেক কিছু শিখে গেছো।
বাহ, দারুণ দারুণ, তোমার মঙ্গল করুক। সত্যি আমি অনেক কিছু শিখে গেছি। হ্যাঁ, অবশ্যই শিখে গেছো, কিন্তু একটা কথা সর্বদা মাথায় রাখবে। কি কথা গুরুমশাই? কোনো সময় নিজের কাজের প্রতি নিজেই অহংকার করবে না। তুমি যেটুকু কাজ শিখবে সেটুকুকে সব সময় খুব ক্ষুদ্র বলেই মনে করবে, আর সব সময় নিজের কাজের প্রতি নিজের অটুট বিশ্বাস রাখবে, কারণ তোমার দ্বারাই সব কিছু সম্ভব। যথাজ্ঞা গুরুমশাই, আমি আপনার এই সকল কথাগুলো মাথায় রাখবো। বেশ বেশ। তারপর বাড়ি ফিরে গেল রাজপুত্র। রাজপুত্রকে দেখে বানর তাকে জিজ্ঞাসা করে, কি রে ভাই, তুই লাঠি তলোয়ার এগুলো চালাতে শিখেছিস? পারবি শত্রুকে মোকাবেলা করতে? হ্যাঁ দাদা, আমি অবশ্যই পারবো, কিন্তু আমি চাই আমি আরো বেশ কয়েকদিন সময় নেই, কারণ আমি আরো ভালোভাবে শিখতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা। তবে তাই হোক, তোর যতদিন ইচ্ছা তুই ততদিন গুরুমশাইয়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ কর। রাজপুত্র দিনে দিনে বড় হতে লাগলো এবং সে নানান রকম বিদ্যায় পারদর্শী হয়ে উঠতে থাকলো। অন্যদিকে রাজ্যের সেনাপতি থেকে রাজা হয়ে যাওয়ায় রাজ্যের সকল প্রজাদের ওপর অত্যাচার চালাতে লাগলো বর্তমানের রাজামশাই। মন্ত্রী, ও মন্ত্রী, তুমি এক্ষুনি গিয়া প্রত্যেকটা প্রজার ঘাড়ে ধইরা টাকা আদায় কইরা নিয়ে আসো। আমি আর একটা কথাও শুনবার চাই না। যথাজ্ঞা রাজামশাই, যথাজ্ঞা। তারপর মন্ত্রী গেল প্রজাদের থেকে টাকা আদায় করতে। টাকা দিবি নাকি চাবুকের বাড়ি দিয়ে তোর হাত পা পুরো ফাটিয়ে ফেলবো? আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করুন এই বছর আমাদের কারো জমিতে একটা ফসলও ভালো ফলেনি। আমাদের কারো কাছেই একটা টাকাও নেই, আমাদের ছেড়ে দিন। আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমাদেরকে আপনি দয়া করে ছেড়ে দিন। আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই যে। আমি কিচ্ছু জানি না। রাজামশাইয়ের আদেশ অক্ষরে অক্ষরে তোদের পালন করতে হবে। টাকা দে, আর না হলে চাবুকের বাড়িতে পিঠের ছাল তুলে নেব। না রাজামশাই, মারবেন না, দয়া করে মারবেন না আমাদের। আমার কাছে এই কটাই মোহর ছিল। আমার কাছে এই রূপর চেনটা ছাড়া আর কিছুই নেই মন্ত্রী মশাই। আমাদেরকে দয়া করে ছেড়ে দিন মন্ত্রী মশাই। পথে এসো, এবার পথে এসো। যা যা, চলে যায় বা চোখের সামনে থেকে। তারপর মন্ত্রী প্রজাদের কাছ থেকে টাকা আদায় করে গেল রাজামশাইয়ের কাছে। এ কি ব্যাপার মন্ত্রী, এত সময় ধরে তুমি কি করতেছিলা? কেউই টাকা দিতে চাইছে না। ওদের কাছে নাকি কোনো টাকাই নেই। অনেক কষ্টে একটু জিনিস জোগাড় করে আনতে পারলাম। এই নিন ধরুন। তারপর মন্ত্রীমশাই তার হাতে থাকা সেই জিনিসগুলো তুলে দিল রাজামশাইয়ের হাতে। হায় আল্লাহ, এই যে কত টাকা, আবার সেন! বাহ বাহ বাহ। অন্যদিকে বানরকে রাজপুত্র প্রশ্ন করে, আচ্ছা বানর দাদা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল ভাই, কি কথা? আমি একটা মানুষ, তাহলে আমার কোনো ভাই বা দিদি বা যেই থাকুক সে তো আমার মতো মানুষই হবে, তাই না? কিন্তু তুমি আমার দাদা হয়েও কি করে বানর হলে বলো তো দেখি। তাই তো। আর তাহলে আমাদের মা বাবাই বা সবাই কোথায় আছে? সে তো এক বিশাল কাহিনী রে ভাই। কাহিনী? কি কাহিনী বানর দাদা? রাজপুত্রের কথায় যেন খানিকক্ষণ চুপ করে গেল বানর। কি হলো বানর দাদা, চুপ করে আছো কেন? বলো। তারপর বানর সবটা জানায় রাজপুত্রকে। সে কি, আমি একজন রাজপুত্র? তাহলে তো আমার মা নিশ্চয়ই মহারানী মা হবে। হ্যাঁ ভাই, তুই একজন রাজপুত্র।
বানর দাদা, তুমি দয়া করে আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। না রাজপুত্র, সোনা ভাই আমার, তুই দয়া করে এরকম কোনো বায়না করিস না। এখন ওখানে গেলে তোর বিপদ হতে পারে। কিন্তু তুমি তো আমাকে বলেছো সর্বদাই বিপদের মোকাবেলা করতে, আর আমি আমার মায়ের জন্য কোনো বিপদ মোকাবেলা করব না? তা কি করে হয়? আমি যাব আমার মায়ের কাছে, আমি আমার মাকে উদ্ধার করে নিয়ে আসবো ওই কুঠুরি থেকে। না রাজপুত্র, না, এরকম করে মাথা গরম করিস না। ওখানে গেলে তোর বিশাল বিপদ হতে পারে। আমি নিজে এভাবে মুক্ত অবস্থায় থেকে আমার মাকে কখনোই আমি বন্দি থাকতে দেখতে পারবো না। আর তার জন্য যদি আমাকে মৃত্যুবরণও করতে হয়, আমি তাতেও রাজি আছি। না ভাই, এমন কথা মুখেও আনবি না। বেশ, তবে তাই হোক, তুই যাবি তোর মায়ের সঙ্গে দেখা করতে, আর যতই বিপদ আসুক না কেন, সে সব বিপদ তোকে নিজের হাতে মোকাবেলা করতে হবে। এখন বছর 20 রাজপুত্র তার লাঠি আর তলোয়ার নিয়ে চলল। এ যেন এক নতুন যুদ্ধের রণক্ষেত্র। যেভাবেই হোক আমার মাকে উদ্ধার করতেই হবে, আর শয়তান সেনাপতি তো অবশ্যই পাবে নিজের শাস্তি। ও একদিন ওর সর্বস্ব হারাবে। মন্ত্রী, ও মন্ত্রী, জি মহারাজ, বলুন। এই রাজ্যের জঙ্গলগুলা ভালো করে হানা দাও। শুনলাম ডাকাত দলের সংখ্যা নাকি বাইরে গেছে। যাও যাও, দেখো, তাড়াতাড়ি দেখো। যথাজ্ঞা মহারাজ। তারপর মন্ত্রীমশাই তার 2 সদস্যকে নিয়ে গেলেন জঙ্গলের দিকে। হঠাৎ মন্ত্রীমশাই দেখতে পেলেন একটি ছেলে ঠিক যেন শিকারের বেশে জঙ্গল থেকে এগিয়ে আসছে। এইটা আবার কে? একে তো কখনো দেখিনি। তবে কি এটা চোর নাকি? আবার দেখছি মুখ চোখ সব কিছু বাঁধা। এই সৈন্যরা, তোমরা ওকে আক্রমণ করো। আমার মনে হচ্ছে ও ডাকাত দলেরই একজন হবে। তারপর মন্ত্রীর 2 সদস্য মিলে ঘিরে ধরল রাজপুত্রকে। রাজপুত্র সঙ্গে সঙ্গে তার লাঠি আর তলোয়ার দিয়ে সবাইকে কুপকাত করে দিল। ওরে বাবা রে, ওরে মারে, এ ছেলে তো দেখছি, না 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 না, এই কথা কোনোভাবেই যেন রাজামশাইয়ের কাছে না যায়। তাহলে তাহলে একেবারে আমার গর্দান নিয়ে নেবে। এই চল চল, তোরা চল এখান থেকে। আমার সাথে লড়াই করা? বানর দাদা আমাকে সব শিখিয়েছে। আমি এখন সব শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম। তারপর রাজপুত্র ক্রমাগত এগিয়ে যেতে থাকলো রাজমহলের দিকে। এ কি রে, বাবারে বাবা, এই এত বড় রাজমহলে আমার মা যদি বন্দি অবস্থায় থাকে, আমি জানবো কি করে যে আমার মা কোন ঘরে আছে? রাজপুত্র 1-2 করে এগিয়ে যাওয়ার পর তার মনে হলো, ও মনে হচ্ছে ওটাই কালো কুঠুরি। বানর দাদা তো বলেছিল ওখানে নাকি আমার মা বন্দি রয়েছে। তারপর রাজপুত্র ক্রমশ এগিয়ে গেল সেই কুঠুরির দিকে। তার মানে কাল কুঠুরিতে যে বন্দি অবস্থায় থাকবে সেই হলো আমার মা। তারপর রাজপুত্র তার মাকে দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সেই কাল কুঠুরির দিকে। সে দেখতে পেল সামনে অনেকগুলো প্রহরী দাঁড়িয়ে রয়েছে। তারপর কি হলো? রাজপুত্র কি আদতেও যেতে পারলো তার মায়ের কাছে? আমার মায়ের তো এখানেই থাকার কথা। আমার মা কোথায়? আরে, প্রহরীরা পাহারা দিচ্ছে। আমাকে খুব সন্তর্পণে যেতে হবে, যাতে কেউ না বুঝতে পারে আজকে আমি আমার মাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। রাজপুত্র আস্তে আস্তে কালকুঠুরির প্রত্যেকটা কক্ষ দেখতে থাকে। সমস্ত প্রহরীরাই ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে যায় প্রহরীদের। আরে আরে, কে দেখি কালকুঠুরিতে প্রবেশ করছে। এ ধরো ধরো ধরো, ওকে ধরো। এই রে, আমাকে দেখে ফেলেছে। আমি পালাতে পারবো না। আমাকে অভিনয় করে এখান থেকে বেঁচে পালাতে হবে, নয়তো কখনোই আমি আমার মাকে খুঁজে পাবো না। কুঠুরির ভেতরে একটা কক্ষে
ঘুমিয়েছিলেন রানীমা। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় তার। কুঠুরির আড়াল থেকে দেখে বাইরে দাঁড়িয়ে একটা ফুটফুটে ছেলে, যেন কোনো রাজার সন্তান, কিন্তু তার গায়ে বস্ত্র দেখে বোঝা যায় না সেটা। তার নিজের ছেলের কথা মনে পড়ে। আরে, আমার এরকম কেন লাগছে? ওকে দেখে কেন আমার মনের ভেতরটা এমন হুহু করছে? ওকে দেখে মনে হচ্ছে ও যেন আমার কাছের কেউ। এ বাবা, এবার কি হবে? প্রহরীরা ওকে ধরে ফেলেছে যে। প্রহরীরা ওকে ধরে মারতে থাকে। বল্লম, লাঠি সমস্ত কিছু দিয়েই মারতে মারতে আহত করে ফেলে। গা থেকে রক্ত পড়তে থাকে রাজপুত্রের। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আ আ আ রাজপুত্রকে প্রহরীরা মারতে থাকে আর মারতে মারতে আহত করে ফেলে। এদিকে রাজপুত্রের শরীর থেকে রক্ত পড়তে দেখে রানীমার ভীষণ কষ্ট হয়, কিন্তু রানীমা কিছুই বলতে পারে না। ওকে নিয়ে চলো আমাদের রাজার কাছে, রাজা মশাই ওনার বিচার করবে। রাজপুত্রকে রাজার কাছে। আরে, এই ডাকে কারে নিয়ে আইবি? ও আমাদের কাল কুঠুরিতে ঢুকে পড়েছিল। দেখা তো মনে হইতাছে কোনো পাগল। ওরে মারতে মারতে রাজ্য থেকে বের কইরা দে। জি আজ্ঞা রাজা মশাই, আপনি যা বলবেন। রাজপুত্র সেনাপতিকে দেখে নেয় ভালো করে। মুখ বুজে মায়ের জন্য প্রতিটা আঘাত সে সহ্য করে। সে মনে মনে বলে, একদিন আমি ঠিক ফিরে আসব আমার মাকে সসম্মানে এখান থেকে উদ্ধার করতে। প্রহরীরা তাকে মারতে থাকে। দাঁতে দাঁত চিপে সে মার সহ্য করতে থাকে। আমার মনটা এতটা ব্যাকুল হচ্ছে কেন? ওই ছেলেটার জন্য এত আনচান করছে কেন? ওকে রক্ষা করো, রক্ষা করো ওকে। মনে হচ্ছে বেটা মরেই গেছে। না 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 না, ও মরেনি, ওকে ফেলে দিয়ে আসি। রাজ্যের বাইরে যে বনটা আছে ওখানেই ফেলে দিই, তাহলে বাঘ সিংহ এসে নিশ্চয়ই ওকে খেয়ে যাবে। রাজ্যের বাইরে একটা ঘন জঙ্গলের মধ্যে রাজপুত্রকে ফেলে দিয়ে আসা হয়। এদিকে রাজপুত্র অজ্ঞান হয়ে পড়ে থাকে সারা রাত। আরে, এখানে একজন পড়ে আছে মনে হয়। এগিয়ে এসে ভালো করে দেখে একটা ছেলে আহত অবস্থায় পড়ে আছে। এ তো অসুস্থ আর আহত অবস্থায় পড়ে আছে। ওকে আমার আশ্রমেই নিয়ে যাই। তুমি কোথা থেকে আসছো বাছা? তুমি কে বাছা? তোমার এরকম অবস্থা কে করলো? রাজকুমার ওনাকে সব কথা খুলে বলে। আমি কিন্তু ওই রাজাকে ছাড়বো না। আমার মাকে ওখান থেকে উদ্ধার আমাকে করতেই হবে। আমি জানি ওই রাজা প্রচণ্ড রকমের অত্যাচারী হিংস্র একজন মানুষ। ওর পাপের ঘড়া পূর্ণ হলে ওকে প্রায়শ্চিত্ত করতেই হবে। কে ছাড়বে না। তুমি এই সুস্থ না হওয়া অবধি এখানেই থাকতে পারো বাছা। আমি একবার আমার বানর দাদার সাথে দেখা করে আসি। আমরা খুব চিন্তিত ছিলাম, তুমি এসে বেশ ভালোই হয়েছে। মায়ের দেখা কি পেলে? না, তবে অতি শীঘ্রই আমি আমার মায়ের সম্মান ফিরিয়ে দেব। তুমি এই গুরুর কাছ থেকে আরো ভালো করে অস্ত্র চালনার বিদ্যা শিখতে পারো। রাজপুত্র সবাইকে প্রণাম করে সেই গুরুর কাছে চলে আসে আর সেই গুরুর কাছে থেকে কয়েকদিন অস্ত্র চালাবার বিদ্যা নিতে থাকে। তুমি আগের থেকে অনেক বেশি ভালো তীরন্দাজ হয়েছো।
তোমার স্বপ্ন সফল হোক। তুমি আমাদের ওই অভিশপ্ত রাজার হাত থেকে বাঁচাও। এমন সময় গুরুর কাছে একটা প্রজা ছুটতে ছুটতে আসে। কি হয়েছে? তোমরা এত উদ্বিগ্ন কেন? পাহাড়ের ওপারে একটা রাজমহল আছে, সেই রাজমহলে এক জাদুকর প্রবেশ করে রাজকুমারীকে নিয়ে গেছে। রাজ্যের বড় বিপদ। আপনার এখানে এমন কি কোনো বীর আছে যে ওই রাজকুমারীকে জাদুকরের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে? গুরু তাকায় রাজপুত্রের দিকে। আপনি আমাদের রাজকুমারীকে উদ্ধার করুন, আমাদের রাজ্যকে উদ্ধার করুন। সত্যের পথে চলা এটা আমার কর্তব্য, অন্যায়কে দমন করা আমার কর্তব্য, তাই আমি শিক্ষা পেয়েছি। চলো। রাজকুমার গুরুদেবকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে পাহাড় ডিঙিয়ে সেই রাজপ্রাসাদের সামনে চলে আসে। আমার দাদা যে এটা করতে পারবে আমি সেটা ভাবতেই পারিনি। কেন আমার মেয়েটাকে নিয়ে গেল? এবার কি হবে গো? তুমি ওনার দাবি মেনে নাও। কোনো মতেই না। ওই জাদুকর দাদার হাতে আমি কোনো মতেই রাজ্যের ভার তুলে দিতে পারবো না। এতে আমার রাজ্য এবং প্রজার ক্ষতি। আমাকে প্রজাদের এবং রাজ্যের দায়িত্ব নিতেই হবে। তুমি একবারও আমার মেয়ের কথা ভাববে না? আমার মেয়ের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে, কিন্তু আমি কি করতে পারি? আমার যে কিচ্ছুটি করার নেই। ঘরের ভেতরে প্রবেশ করে রাজপুত্র এতক্ষণ সব কথা দরজার আড়াল থেকেই শুনছিল। আমি কি ভেতরে আসতে পারি? কে কে তুমি? আমি রাজকন্যাকে উদ্ধার করতে এসেছি। তুমি পারবে ওই জাদুকরের সাথে লড়াই করতে? হ্যাঁ, অবশ্যই পারবো। কিন্তু আমি কিছুক্ষণ আগে শুনলাম ওই জাদুকর নাকি আপনার দাদা। হ্যাঁ, আমার দাদা হচ্ছে সেই জাদুকর যে আমার কন্যাকে হরণ করেছে। আসলে অনেক বছর আগে আমার বাবা যখন এই রাজ্যের রাজা ছিলেন, তখন আমার বাবা আমাদের মধ্যে আমাকেই রাজ্যের দায়িত্ব দেন। কিন্তু বাবা, এই রাজ্যের অধিকার পাওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি তো ওই রাজ্যের রাজা হতে পারি। আমি আপনার বড় সন্তান। তুমি ছোট ভাইকে রাজ্যের দায়িত্ব দিয়ে রাজা করে আমাকে কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত করছো। এটা তুমি মোটেই ঠিক করছো না বাবা। তুমি কিন্তু অন্যায় করছো। এর শাস্তি কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। দাদা, তুমি এভাবে বাবাকে বলতে পারো না। নিজে রাজ্যের রাজা হচ্ছ বলে মুখ দিয়ে খুব বুলি ফুটছে, তাই না? তুই তো আর বঞ্চিত হসনি, বঞ্চিত হয়েছি আমি বুঝি। আমি আসি বাবা, তবে তুমি তৈরি থেকো, এর প্রতিশোধ আমি ঠিকই নেব। এরপরে আস্তে আস্তে বেশ ভালোই চলছিল। দাদা আমার কোনো খোঁজ খবর পায়নি। হঠাৎ 10 বছর পর দাদা ফিরে আসে। দাদা আমাদের রাজ্যের উপর হামলা করে। আমরা কোনো রকমে রাজ্যকে বাঁচিয়ে নেই, কিন্তু দাদার হাত থেকে আমার বাবা বাঁচতে পারে না। বাবা মারা যায়। তারপর আবারও দাদা অদৃশ্য হয়ে পড়ে। এখন তো দেখছি দাদা আবার ফিরে এসেছে। তবে দাদার এখন অনেক শক্তি। দাদা একজন অনেক শক্তিশালী জাদুকর। সে সত্যিকারেই অনেক কিছু করতে পারে। কোথায় থাকেন উনি? ভালোভাবে ভেবে দেখো রাজপুত্র, তোমার কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। আমার কথা অত ভাবতে হবে না, আমি ঠিক সফল হব। আপনি বলুন ওই জাদুকর কোথায় থাকে? দূর পাহাড়ের কোলে এক গুহা আছে, সেই গুহার ভেতরে থাকে। তবে সাবধান রাজপুত্র। রাজপুত্র ঘোড়ায় করে যেতে থাকে। 3 দিন 3 রাত একটানা ঘোড়ায় চলে যাওয়ার পর হঠাৎ সে এসে পৌঁছায় একটা গুহার কাছে। গুহার ভেতর থেকে একটা মেয়ের কান্না ভেসে আসছে। রাজপুত্র সেই কান্না অনুসরণ করে গুহার ভেতরে প্রবেশ করে। এই গুহার ভেতরেই হয়তো কোথাও আছে সেই রাজকন্যা। আমাকে সেই রাজকন্যাকে উদ্ধার করতেই হবে। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে সে এসে পৌঁছায় একটা কক্ষে। কক্ষের এক ধারে হাত বাঁধা অবস্থায় বসে আছে রাজকুমারী। আমাকে ছেড়ে দাও জ্যাঠামশাই,
আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এমন সময় আড়াল থেকে রাজকুমার বলে ওঠে, রাজকুমারী, কান্না করো না, তুমি আমার সাথে এসো। কে 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 ওখানে? কে তুমি? আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। এই সময় গুহায় কেউ নেই, চলো আমার সাথে। না না না, তা হয় না। আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে ওই জাদুকর রেগে যাবে রাজকুমার, আর আবারও আমাদের রাজ্যের ওপর হামলা করবে। সেই হামলায় অনেক প্রজা মারাও পড়বে, ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে। তাহলে উপায়? ওই জাদুকরকে আমাদের মারতে হবে, তবেই একমাত্র আমাদের রাজ্য সুরক্ষিত থাকবে, নয়তো বিপদ আরো বাড়বে। তাহলে আমি ওই জাদুকরকে হত্যা করেই তোমাকে নিয়ে যাব। সেটা সম্ভব নয়। তিনি আমার জ্যাঠামশাই। রাজ্যের ক্ষমতা থেকে বঞ্চিত হওয়ার পর প্রতিশোধের স্পৃহাতে তিনি মেতে উঠেছেন। আমি জানি রাজকুমারী, আমাকে কি করতে হবে। তুমি শুধু বলো তুমি কি জানো, কোনো উপায় আছে কিনা। জাদুকরের হাতে একটা নীল পাথরের আংটি আছে। ওই পাথরের আংটির মধ্যেই আছে ওনার সমস্ত জাদুকরী শক্তি। ওই আংটি নষ্ট করতে পারলেই তিনি সাধারণ মানুষে পরিণত হবে, আর তারপর ওনার সমস্ত শক্তি চলে যাবে। তখন আর কোনো ভয় নেই। এমন সময় কারোর পায়ে চলার শব্দ শুনে দুজনে সজাগ হয়ে যায়। ওই উনি এদিকেই আসছেন, তুমি লুকিয়ে পড়ো। আপনি এমন কেন করছেন? আমি তো আপনার পুত্রী সমান। বেশি কথা না বলে খেয়ে দে, ঘুমিয়ে পড়। আমি ওই সিংহাসন চাই, না পেলে আমি কাউকে ছাড়বো না। জাদুকর পাশে খাটে শুয়ে নাক ডেকে ঘুমোতে থাকে। রাজকুমারীর হাত বাঁধা, ওই জন্যই সে কিছু করতে পারেনি। এটাই সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে ওনার হাত থেকে ওই নীল পাথরের আংটিটা নিয়ে নষ্ট করতে হবে। রাজকুমার এক লাফে সেখানে পৌঁছে যায় আর জাদুকরের হাত থেকে আংটিটা খুলে নেওয়ার চেষ্টা করে। এতে জাদুকরের ঘুম ভেঙে যায়। পাশে থাকা তলোয়ারটা সে উঠিয়ে ধরে, কিন্তু রাজকুমারের হাতে ততক্ষণে আংটি চলে এসেছে। এবার এই আংটিটা আমাকে ভেঙে ফেলতে হবে। রাজকুমার আংটিটা জোরে দেওয়ালে ঠুকে দেয়। সঙ্গে সঙ্গে আংটিটা কয়েকটা টুকরো হয়ে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে ভেঙে যায়। না 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 না, এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? কি করলে তুমি? আপনি অতিরিক্ত ক্ষমতার লোভে নিজের প্রজাদের উপর অত্যাচার করেছেন, অন্যায় করেছেন আপনি। এর শাস্তি আপনাকে আমিই দিলাম। আমি রাজকুমারীকে নিয়ে যাচ্ছি, যথাযথ সম্মানে ওনাকে ওনার বাবার হাতে তুলে দেব। রাজকুমার ঘোড়ায় করে রাজকুমারীকে নিয়ে তার রাজ্যে ফিরে আসে। চারিদিকে আনন্দের উৎসবে মেতে ওঠে সকলে। কয়েক মাস কেটে যায়। এদিকে রাজকুমারের সাথে রাজকুমারীর একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এভাবেই একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে দুজনে দেখে একজন মহিলা বনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। মহিলাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রাজ পরিবারের কর্মচারী। রাজকুমারী আর রাজকুমার দুজনে মিলে ওই মহিলাকে তাদের রাজমহলে নিয়ে আসে। কে এই মহিলা? এখানে এত ঘন জঙ্গলে কি হয়েছিল? এত আঘাত সে পেল কি করে? ওনাকে একটু বিশ্রাম নিতে দাও, পরে দেখা যাবে। এমন সময় ঘরের ভেতর খুব দৌড়াতে দৌড়াতে এক প্রহরী এসে প্রবেশ করে। রাজকুমারী, আপনি ঘরের ভেতরে যান, বাইরে শত্রুও আক্রমণ করেছে। আপনারা এক্ষুনি গোপন কক্ষে যান। আমাকে এক্ষুনি রাজার কাছে যেতে হবে। তুমি আমার সাথে চলো। আমি একজন রাজকুমার, বিপদ দেখে পালানো আমাকে শোভা পায় না।
না রাজকুমারী, আমাকে এক্ষুনি যেতে হবে।